ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে এবারের ডাকসু নির্বাচনে। ভোটাররা বলছেন ৬ বছর পর হতে যাওয়া নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ৬৫৮ প্রার্থী মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন ৫০৯ জন। মিজান শাহজাহানের রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে বিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানবীর বারী হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতব। ৫ আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আব্দুল কাদের বিপি ও আবু বাকের মজুমদার লড়ছেন জিএস পদে। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই, কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। কে ফিল্টারে পানি খাওয়ালো, কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না। শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। এর আগে মধুর ক্যান্টিনে বিপি পদে নাইম হাসান হৃদয় ও জিএস পদে এনামুল হাসান অনয়ের নাম ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। তবে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। এই পদে শিবিরের প্রার্থী দলটির বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। বিপি পদে আলোচনায় আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবিরের সাদিক কায়ুম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার ও ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। তাদের মধ্যে কে নির্বাচিত হন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে মূল ভূমিকা রেখেছে ডাকসু। আবারও সচল হতে যাচ্ছে সেই অচল ডাকসু। এই ডাকসুর কাছে ভোটারদের প্রত্যাশা, যারা নির্বাচিত হবেন তারা কোনো দলের ক্রিয়ানক হিসাবে কাজ করবেন না, তারা কাজ করবেন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে। এদিকে স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হবে ২৪ আগস্ট। রাকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লাগাতার ধর্মঘটের কারণে রাকসু নির্বাচন সংক্রান্ত কাজকর্ম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে এই নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান বিরাজ করায় নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানে সংশয় দেখা দিয়েছে। ছাত্রদলের দাবি সকল সংগঠনের সঙ্গে বৈঠকের পর এই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্যদিকে ছাত্র শিবির মনোনয়ন ফর্ম বিতরণের কাজ স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেছে। সব মিলে ৩ যুগ পর রাকসু নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে এখনও তেমন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয়। ভারতের মাটিতে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতকে এই আহ্বান জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা বাংলাদেশের সুস্পষ্ট অবমাননা।
এমন কার্যক্রম দুই দেশের সম্পর্ককে ঝুঁকিতে ফেলবে উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের উপর প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই কেউ যেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে জনগণের স্পষ্ট কোনো ধারণা না থাকলেও তা চাপিয়ে দিয়ে নির্বাচনকে সংকটে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। নয়াপল্টন কার্যালয়ের সংবাদ সম্মেলনে 1 সেপ্টেম্বর দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচনের সময় ঘোষণার পরও শঙ্কা কেন কাটছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানাভাবে নির্বাচন নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে, তা মোকাবেলা করে এগিয়ে যাবে বিএনপি। সবসময় তো কোনো না কোনো সংকট থাকেই, কোনোটা তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসেই, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন, যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন। সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতির সমস্যা তুলে ধরে তিনি বলেন, জনগণকে স্বচ্ছভাবে পিআর পদ্ধতি সম্পর্কে না জানিয়েই তা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না, এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছেন যে তারা এটাতে রাজি কি রাজি না। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি, নানা ধরনের চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সংলাপ জরুরি বলে মনে করেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নায়েবে আমির বলেন, পারস্পরিক আলোচনার মধ্যে যে কোনো ধরনের সংকট নিরসন করা সম্ভব হবে। বিএনপি সহ বিভিন্ন দলের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ডাক্তার তাহের বলেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ সবসময় প্রয়োজন। তবে জামাতের প্রতিনিধি দল আসার আগে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান মির্জা ফখরুল। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারেই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ।